মেডিসিনারিও এর অপারেটিভ ইএনটি ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে, যেটা আমাদের জেনারেল সার্জারি এবং ইএনটি দুইটাতেই শর্ট কেস হিসেবে থাকে, তাই এটা সম্বন্ধে আমাদের ডিটেলস জানা জরুরি। সো আমরা প্রসিড করি। আজকে আমাদের লার্নিং অবজেক্টিভস হচ্ছে সিম্পল অ্যানাটমি অফ প্যারোটিড গ্ল্যান্ড, যেটা আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড থাকবে। অটিক গ্যাংলিয়ন সম্বন্ধে আমরা জানবো, কারণ প্যারোটিড গ্ল্যান্ডকে কে সাপ্লাই দিয়ে এটা সম্বন্ধে জানলে আমরা এর কমপ্লিকেশন এবং অন্যান্য জিনিসগুলো ভালোভাবে ধরতে পারবো। এক্সামিনেশন অফ প্যারোটিড সোয়েলিং, যেটা শর্ট কেসে থাকবে, প্যারোটিডেক্টমি, কমপ্লিকেশনস অফ প্যারোটিডেক্টমি। তো সিম্পল অ্যানাটমি অফ প্যারোটিড গ্ল্যান্ড সম্বন্ধে আমরা জেনে নেই। প্রথমে আমরা জানতে হবে যে প্যারোটিড সোয়েলিং যদি আসে, তাইলে তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে যে কয়েকটা ল্যাটারাল নেক সোয়েলিংয়ের নাম বলো। তো সেটা কিন্তু একটা হচ্ছে প্যারোটিড সোয়েলিং, ঠিক আছে। তো অন্যান্য ল্যাটারাল নেক সোয়েলিং সম্বন্ধে আমরা এখানে আলোচনা করতেছি না। এরপরে আমাদের জানতে হবে যে প্যারোটিড গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত। আমরা যখনই বলবো যে এটা প্যারোটিড সোয়েলিং, তখনই বলবে যে এটা যে প্যারোটিড সোয়েলিং সেটা তুমি কীভাবে বুঝলা। তাইলে আমাদের বলতে হবে যে প্যারোটিড রিজিয়নের বাউন্ডারি কী। তো প্যারোটিড রিজিয়নের বাউন্ডারিটা হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকবে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য মেসেটার মাসল, এই যে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য মেসেটার মাসল। সুপিরিয়রলি থাকবে জাইগোমেটিক আর্চ, পোস্টেরিয়রলি থাকবে মাস্টোহেড প্রসেস, এবং ইনফিরিয়রলি থাকবে লাইন জয়েনিং দ্য অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল টু মাস্টোহেড প্রসেস। তাই এইটুকু হচ্ছে প্যারোটিড রিজিয়ন, যাতে আমরা বলতে পারি যে এটাই প্যারোটিড সোয়েলিং। দেন আমাদের জানতে হবে যে এই প্যারোটিড গ্ল্যান্ডের কয়টা লুপ থাকে। এর একটা সুপারফিশিয়াল লুপ থাকে এবং এটা ডিপ লুপ থাকবে। এই সুপারফিশিয়াল এবং ডিপ লুপ ভাগ হয় ফেশিয়াল নার্ভ দ্বারা। এই ফেশিয়াল নার্ভ দ্বারা যে ভাগ হয় এটাকে বলা হচ্ছে প্যাটেস প্লেন, মানে নিউরোভাস্কুলার প্লেন। ফেশিয়াল নার্ভ দিয়ে সুপারফিশিয়াল এবং ডিপ এই দুইটা ভাগে সেটা ভাগ হলো। তো এখন আমাদের জানতে হবে প্যারোটিড গ্ল্যান্ড কে পিয়ার্স করে, বা প্যারোটিড গ্ল্যান্ডের কন্টেন্টগুলো কী কী। কারণ আমরা যখনই প্যারোটিড সার্জারি করব তখন এই কন্টেন্টগুলোর অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই বলে নিই, প্যারোটিড গ্ল্যান্ডে কিন্তু এই যে ফেশিয়াল নার্ভ এসে সেটা দুইটা ট্রাঙ্কে ভাগ হয়। এটা হচ্ছে টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক আর এটা হচ্ছে সার্ভাইকোফেশিয়াল ট্রাঙ্ক। টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ আসে, এটা হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ এবং জাইগোমেটিক ব্রাঞ্চ। এবং সার্ভাইকোফেশিয়াল ব্রাঞ্চ থেকে ট্রাঙ্ক থেকে তিনটা ব্রাঞ্চ আসে, এটা হচ্ছে বাক্কাল ব্রাঞ্চ, এটা হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার, এবং সবার শেষ হয়েছে সার্ভাইক্যাল ব্রাঞ্চ। এরপরে হচ্ছে কন্টেন্ট ভেইনের মধ্যে হচ্ছে রেট্রোম্যান্ডিবুলার ভেইন থাকে, তার ট্রিবিউটারিজ থাকে, যেমন ম্যাক্সিলারি ভেইন, ট্রান্সভার্স ফেশিয়াল ভেইন, কিংবা আর্টারি থাকে, মেনলি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থাকে, তার ব্রাঞ্চগুলো পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি, এগুলো থাকে। তো এগুলো হচ্ছে কন্টেন্ট। এখন এই প্যারোটিড গ্ল্যান্ডের কী কী প্যাথোলজি হয় সেটা সম্বন্ধে আমরা জেনারেলি জেনে নিব। প্রথমে আমরা জানি যে এই প্যারোটিড গ্ল্যান্ডটা লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড, তার সিক্রেশনটা ওয়াটারি অ্যান্ড থিক। কিন্তু সাবম্যান্ডিবুলার যে গ্ল্যান্ড সেটা হচ্ছে থিক সিক্রেশন হয়, এবং তার ডাকটা কিন্তু হচ্ছে অ্যান্টিগ্রেভিটি, সেজন্য এখানে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু প্যারোটিড গ্ল্যান্ড যেহেতু হচ্ছে গ্রেভিটির দিকে তার ডাকটা, যেটার নাম স্টেনসেন ডাক, এবং এই ডাকটা ওপেন করা হচ্ছে ভেস্টিবুল অফ মাউথ অপোজিট টু দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টুথ। তো এটা যেহেতু গ্রেভিটির দিকে আছে, সুতরাং স্টোন হওয়ার প্রবাবিলিটি নেই, কিন্তু এখানে কিন্তু বেশি ইনফেকশন হয়, যেমন মামস ভাইরাস দ্বারা কিন্তু তার ইনফেকশন হতে পারে। এরপরে এখানে কিন্তু টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যে সোয়েলিংটা আমরা পড়ি, তো সোয়েলিং হয় সাধারণত টিউমার দিয়েই। তো প্যারোটিড গ্ল্যান্ডের প্যাথোলজি কী হতে পারে, প্রথমে আমরা বললাম ইনফেক্টিভ কজ, ব্যাকটেরিয়াল, ভাইরাল, এগুলো হতে পারে। অটোইমিউন কজ, শগ্রেন সিনড্রোম হতে পারে। নিওপ্লাস্টিক কিছু বিনাইন এবং মেলিগন্যান্ট রয়েছে। বিনাইনের মধ্যে প্লিওমরফিক এডেনোমা, যেটা মোস্ট কমন। তাছাড়াও রয়েছে ওয়ার্থিনস টিউমার। মেলিগন্যান্টের মধ্যে মিউকো এপিডার্ময়েড কার্সিনোমা, এডেনয়েড সিস্টিক কার্সিনোমা, কার্সিনোমা এক্স প্লিওমরফিক এডেনোমা, আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, লিম্ফোমা, মেটাস্টেটিক কার্সিনোমা, এগুলো হতে পারে। এখানে একটা রুল অফ 80 রয়েছে। তো আমরা জানি হচ্ছে যে স্যালাইভারি গ্ল্যান্ড মেজর 3 পেয়ার্স রয়েছে এবং মাইনর অনেকগুলো রয়েছে। তো মেজর স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে বিনাইন যে চেঞ্জগুলো সেটাই 80% হয়, আর মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে 80%ই মেলিগন্যান্ট হয়। তো আবার প্যারোটিড সোয়েলিংয়ের মধ্যে 80% বিনাইন, এবং এর মধ্যে আবার 80% হচ্ছে প্লিওমরফিক এডেনোমা, ঠিক আছে। এই জন্য প্যারোটিড সোয়েলিং পেলে আমরা প্রথমেই সাসপেক্ট করবো এটা প্লিওমরফিক এডেনোমা কিনা, আর প্রুফ করবো আমরা এফএনএসিতে, এটা আমরা পড়ে আসছি। তো এটুকু ছিল প্যাথোলজি অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে। তো আমরা আগেই বলেছি যে প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশনটা সাবম্যান্ডিবুলারের চেয়ে একটু ওয়াটারি থিন, এজন্য স্টোন ফরমেশনের চেয়ে ইনফেকশন বেশি হয়, আর এখানে বাইকার্বনেট কিংবা ক্যালসিয়াম কার্বনেট কম থাকে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সিক্রেশনটা থিক, মিউকাস বেশি, এবং এতে ক্যালসিয়াম কার্বনেট বেশি থাকে, তাই স্টোন ফরমেশন বেশি হয়। আর তাছাড়া এটা হচ্ছে অ্যান্টিগ্রেভিটি, মানে গ্রেভিটির এগেনস্টে তার ডাক্টটা ড্রেন করে। সাবম্যান্ডিবুলার ডাক্টের নাম হচ্ছে হোয়ার্টুনস ডাক্ট। তো এটুকুই ছিল আমাদের সিম্পল অ্যানাটমি অফ প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে। এরপর আমরা হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড আমরা জানবো। তো মেনলি এটা গ্লোসোফিরিঞ্জিয়াল নার্ভ থেকে আসে নার্ভ সাপ্লাইটা। এই যে অটিক গ্যাংলিয়নে সেটা কিন্তু রিলে করে।
এই যে ইনফিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে গ্লসোফিরিঞ্জিয়াল নার্ভটা উদ্ভব হয়ে এখানে টিম্পেনিক প্লেক্সাস দেয়, ঠিক আছে, মিডল ইয়ার ক্যাভিটিতে। তারপরে লেসার পেট্রোসাল নার্ভ হয়ে ফোরামেন ওভালি দিয়ে নামে, ঠিক আছে। এরপরে হচ্ছে অটিক গ্যাংলিয়নে, সেটা হচ্ছে তার প্রি সিনেকটিভ নার্ভটা রিলে করে। এর পুশ সিনেকটিভ যে ব্রাঞ্চটা সেটা কিন্তু হচ্ছে অরিকুলো টেম্পোরাল দিয়ে সেটা প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। এখন আসি এক্সামিনেশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। তো এক্সামিনেশন অফ প্যারোটিড গ্ল্যান্ডের কিছু পার্ট রয়েছে। প্রথমে কিছু কোয়েশ্চেন করতে হবে, তারপরে এক্সামিনেশন অফ সুয়েলিং, ইন্সপেকশন এবং পালপেশন, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট মুভমেন্ট, এক্সামিনেশন অফ ওরাল ক্যাভিটি, এর মধ্যে রয়েছে ইন্সপেকশন, পালপেশন, সার্ভাইকেল লিম্ফ নোড এক্সামিনেশন অ্যান্ড ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন। তো এক্সামিনেশন শুরু হওয়ার আগেই হচ্ছে আমাদের গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন করতে হবে। এরপরে 3P মেনে চলতে হবে: পারমিশন, প্রপার এক্সপোজার এবং পজিশনিং। তো পারমিশন নেওয়ার পরে আমরা প্রপার এক্সপোজার করব, যেহেতু প্যারোটিড গ্ল্যান্ডটা এমনিতে এক্সপোজড, সুতরাং এখানে হচ্ছে প্রপার এক্সপোজারের কোনো প্রয়োজন নাই। সম্ভব হলে আমরা হচ্ছে ক্লেভিকল পর্যন্ত তার পোশাকটাকে নামিয়ে ফেলবো। এরপরে আমাদের কী করতে হবে? পজিশনিং করতে হবে। তো পজিশনিংটা আমরা বসে করতে পারি, বসে তাকে সাইডে ঘুরিয়ে বসাতে পারি যাতে প্যারোটিড গ্ল্যান্ড সামনে আসে, অথবা আমি দাঁড়িয়ে পেশেন্টের সাইডে গিয়ে এক্সামিনেশন করতে পারি। এরপর আমাদের কিছু কোয়েশ্চেন করতে হবে। আপনার এই ফুলাটা কতদিন ধরে আছে? এটা আমরা কেন করি? কারণ আমরা জানি হচ্ছে যে বিনাইন যদি হয় তাহলে তার হচ্ছে অনেক দিনের হিস্ট্রি থাকে, আর ম্যালিগন্যান্ট হলে তার কম দিনের হিস্ট্রি থাকে। তারপর তার প্রোগ্রেশন দ্রুত নাকি আস্তে আস্তে বাড়ে। স্লো গ্রোয়িং টিউমারটা হচ্ছে বিনাইন হয় এবং র্যাপিড গ্রোয়িং টিউমারটা ম্যালিগন্যান্ট হয়। তারপরে এখানে একটা কোয়েশ্চেন মিস গেছে, এটা হচ্ছে ব্যথা আছে কিনা। ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনে নার্ভকে স্ট্রেচ করে ব্যথা হয়, ঠিক আছে, সেজন্য ব্যথা এই হিস্ট্রিটা আমাদের নিতে হবে। এরপরে খাবার বা পানি মুখ দিয়ে গড়িয়ে পড়ে নাকি, এই যে নার্ভ ইনভলভমেন্ট আছে কিনা, ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট। খাওয়ার সময় ফুলাটা কত বড় বা ছোট হয়, তাহলে খাওয়ার সময় কিন্তু সুয়েটিংটা হয়। যদি হচ্ছে খাওয়ার সময় বেশি ফুলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে প্যারোটিড সুয়েলিং। এরপরে আমরা কী করতে হবে? এক্সামিনেশন অফ দ্য সুয়েলিং করতে হবে। তো সুয়েলিং এক্সামিনেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্সপেকশন আর একটা হচ্ছে পালপেশন। তো ইন্সপেকশন আমরা কী কী দেখি? সাইজ, শেপ, মার্জিন এবং আলসারেশন। তো মার্জিনটা ওয়েল ডিফাইন্ড কিনা ইল ডিফাইন্ড সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া আমরা ভিজিবল পালসেশন, স্কার মার্কস এটা আমরা দেখি। স্কার মার্কস ইন্ডিকেট করে তার প্রিভিয়াস সার্জারি হয়েছিল এখানে এবং এটা একটা রিকারেন্ট কেস। পালপেশনের আগে আমাদের জিজ্ঞেস করে নিতে হবে যে তার পেইন আছে কিনা, যদিও আমরা এটা আগে জিজ্ঞেস করে নিয়েছি, তারপরও আমরা এখানে আবার জিজ্ঞেস করতে পারি। এখানে টেম্পারেচার, টেন্ডারনেস দেখতে হবে। টেন্ডারনেসের সময় অবশ্যই আমাদের রোগীর মুখের দিকে তাকাতে হবে। সারফেস দেখতে হবে রেগুলার নাকি ইরেগুলার। মার্জিন দেখতে হবে, কনসিস্টেন্সি দেখতে হবে। তো এগুলার ইন্টারপ্রিটেশন আমরা সবাই জানি বিনাইন এবং ম্যালিগন্যান্টের ক্ষেত্রে, এই জন্য আর বললাম না। যদি এটা সফট কনসিস্টেন্সি হয় তাহলে কম্প্রেসিবিলিটি, ট্রান্স ইলিমিনেশন, ফ্লাকচুয়েশন টেস্টও করা লাগবে। ফিক্সিরি দেখবো, ওভারলাইং স্কিন বা আন্ডারলাইনিং স্ট্রাকচার। আন্ডারলাইং স্ট্রাকচার বলতে আমরা মেসেটার মাসলটাকে টর্ট করব, তাকে বলতে হবে দাঁত লাগিয়ে তাকে ক্লিনজ করতে। এরপরে আমরা দেখবো হচ্ছে যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট মুভমেন্ট। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে তার সারাউন্ডিং মাসল, মাস্টিকেটরি মাসলও কিন্তু এই মুভমেন্টে সাহায্য করে, সেগুলো ইনভলভ হয়েছে কিনা যদি ম্যালিগন্যান্ট কেস হয়। তারপর ওরাল ক্যাভিটি এক্সামিনেশন আমাদের করতে হবে। ওরাল ক্যাভিটি এক্সামিনেশনের আগে আমাদের গ্লাভস পরে নিতে হবে, সাথে টর্চ এবং টাং ডিপ্রেসর থাকতে হবে। তো টাং ডিপ্রেসর আমরা কোন হাতে ধরবো? বাঁ হাতে ধরবো। তার হচ্ছে যে ছোটো হ্যান্ডেলটা এটা আমরা হচ্ছে বাঁ হাতে ধরবো, আর বড় হ্যান্ডেলটা দিয়ে হচ্ছে আমরা কি অ্যান্টেরিয়র 2/3 অ্যান্ড পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাঙের জাংশনে আমরা হচ্ছে প্রেস করে এখানে হচ্ছে আমরা কি করব? ওরাল ক্যাভিটিটা এক্সামিনেশন করব। তাছাড়াও আমরা ইন্সপেকশন করব, ডাক্ট ওপেনিং দেখব, টনসিলার পিলার দেখব। তো ডাক্ট ওপেনিংটা প্যারোটিড ডাক্টের যে স্ট্যান্স অ্যান্ড ডাক্টের ওপেনিংটা আমরা দেখব, এটা পজিশনটা আগে আমরা বলে ফেলেছি। তো এই ওপেনিংটা হচ্ছে প্যাটেন্ট রয়েছে কিনা সেটা দেখার জন্যই আমরা হচ্ছে ডাক্টটা দেখব। তো ডাক্টে আমরা কি দেখব? ওপেনিংয়ে কোনো আলসারেশন আছে কিনা, পাস আছে কিনা, অথবা রিট্রাকশন আছে কিনা। আর টনসিলার পিলার মিডিয়ালি ডেভিয়েটেড আছে কিনা সেটা আমরা দেখব। ডিপ লুপ যদি ইনভলভমেন্ট থাকে তাহলে হচ্ছে এই পিলারটা হচ্ছে মিডিয়ালি ডেভিয়েটেড থাকে। তো প্যারাফেরেঞ্জিয়াল স্পেসের একটা কন্টেন্ট হলো ডিপ লুপ অফ প্যারোটিড গ্ল্যান্ড। প্লিওমরফিক এডেনোমাতে 80% কেসে সুপারফিশিয়াল লুপ থেকে আসে, বাট কোনো কারণে যদি ডিপ প্লাস সুপারফিশিয়াল কিংবা শুধু ডিপ লুপ থেকে আসে, সেক্ষেত্রে যেহেতু প্যারাফেরেঞ্জিয়াল স্পেসের টিউমার, এটা ওরোফেরিংসের ওয়ালকে মিডিয়ালি বাল্জ করবে। এজন্য আমরা হচ্ছে ওরোফেরিংসে এই যে টনসিলার পিলার বা ওরোফেরিঞ্জিয়াল ওয়ালটা মিডিয়ালি বালজিং হয়ে আছে কিনা সেটা দেখার জন্য আমরা অবশ্যই ওরাল ক্যাভিটিটা এক্সামিনেশন করতে হবে। আর আমরা পালপেশন করব ডিজিটালি পালপেশনের সময় আমাদের কী করতে হবে? পেটেন্ট এই প্যারোটিড ডাক্টটা আমাদের ফিল করতে হবে। খামটা ভিতরে ধরবো এবং উপর থেকে হচ্ছে ডাক্টটা আমরা ফিল করব, এটা হচ্ছে ডিজিটাল পালপেশন। তাছাড়াও আমরা ডান হাত সুয়েলিংয়ের উপর দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার টনসিলার ফোসাতে প্রেস করে দুই সাইড থেকে আমরা পালপেশন করতে পারি। মানে সুয়েলিংয়ের সাইড এবং নর্মাল সাইড দুইটাই হচ্ছে আমাদের পালপেট করে দেখতে হবে, মানে ভিতর এবং বাইরে থেকে। এরপরে আমরা সবার শেষে সার্ভাইকেল লিম্ফ নোড এক্সামিনেশন করব। তো সার্ভাইকেল লিম্ফ নোড এক্সামিনেশন তো আমরা সবাই জানি, ডিটেলস বলতেছি না। সবার শেষে ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন করতে হবে।
ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন কেন করতে হবে? কারণ যদি মেলিগন্যান্ট কেস হয় তাহলে একটা সাইন দেখে আমরা বুঝতে পারবো যে তার ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট কিন্তু থাকবে। এজন্য আমরা ফেশিয়াল নার্ভটা এক্সামিনেশন করবো। ফেশিয়াল নার্ভ কীভাবে এক্সামিনেশন করতে হয় সেটার জন্য মেডিসিনারিও এর একটা আলাদা ভিডিও আছে, সেখানে ডিটেলস দেখতে পারো। এখানে আমি জাস্ট বলে দিব ফেশিয়াল নার্ভের যে 5টা মোটর ব্রাঞ্চ সেটা আমরা এক্সামিনেশন করবো। যেমন ছাদের দিকে তাকাতে বলবো, কিংবা চোখ বন্ধ করতে বলবো, গাল ফুলাতে বলবো, দাঁত দেখাতে বলবো, কিংবা হচ্ছে তার করে ক্লিনজ করতে বলবো প্লাটিজমা মাসলটা দেখার জন্য। তো এভাবে আমরা এক্সামিনেশন করবো ফেশিয়াল নার্ভটা। তো এটুকু ছিল হচ্ছে এক্সামিনেশন। সবার শেষে পেশেন্টকে কিন্তু ধন্যবাদ দিতে হবে। এরপরে আমাদের প্রেজেন্ট করতে হবে যে আমরা কি সুয়েলিং পেলাম, ডায়াগনোসিস বলতে হবে। তো প্রেজেন্ট করার সময় আমরা কীভাবে প্রেজেন্ট করব? দেয়ার ইজ সুয়েলিং ইন প্যারোটিড রিজিয়ন মেজারিং এতো in size, globular in shape, lies in front of tragus, extending downwards and slightly backwards, obliterating normal depression behind the ramus of mandible. In front and below of ear lobule, and also lump pushes the ear lobule upwards or backwards. Overlying skin is normal. আমরা এভাবে বলতে পারি কারণ এখানে 3টা পয়েন্ট ফুটে উঠেছে কেন আমরা এটাকে প্যারোটিড সুয়েলিং বলতেছি। কেন আমরা প্যারোটিড সুয়েলিং বলতেছি? lies in the parotid region, obliterates the normal depression behind the mandible and pushes the ear lobule upwards. মানে এই 3টা রিজন দিয়ে আমরা বলতে পারবো যে এটা প্যারোটিড সুয়েলিং। কিংবা আমরা এভাবে প্রেজেন্ট করতে পারি, there is a globular swelling present at the anterior and inferior part of the left ear. There is no scar marks, pigmentation, angle sprain. There is no ulcer. তাহলে ইন্সপেকশনের ফাইন্ডিংগুলো কিন্তু আমরা এভাবে বলতে পারি। আর পালপেশন আমরা কি বলবো? লোকাল টেম্পারেচার ইজ নট রেইজ, নন টেন্ডার, ওয়েল ডিফাইন্ড মার্জিন, স্মুথ সারফেস, ফার্ম ইন কনসিস্টেন্সি, ফ্রি ফ্রম ওভারলাইং স্কিন অ্যান্ড আন্ডারলাইং মাসল, ওরাল ক্যাভিটি ইজ নর্মাল, প্যারোটিড ডাক্ট ওপেনিং ইন অ্যান্টেরিয়র ফসাল পিলার টনসিল, ফেশিয়াল নার্ভ ইজ ইনটেক্ট অ্যান্ড নো সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি। So my diagnosis is right or left sided parotid swelling, most probably pleomorphic adenoma. এরপরে কিন্তু আমাদের প্রশ্ন আসবে হোয়াই ইট ইজ প্যারোটিড সুয়েলিং, যেটা আমি আগে বলে ফেলছি। প্যারোটিড রিজনের বাউন্ডারি বলতে হবে। তারপরে হচ্ছে যে এটা অবলিটারিজ দ্য নর্মাল ডিপ্রেশন বিহাইন্ড দ্য ম্যান্ডিবল অ্যান্ড পুশেস দ্য ইয়ার লোবিউল আপওয়ার্ডস। এরপরে বলবে যে হোয়াই প্লিওমরফিক এডেনোমা। তো আমরা বলবো যে প্যারোটিড সুয়েলিং, যেহেতু প্যারোটিড গ্ল্যান্ড একটা হচ্ছে মেজর সেলাইভারি গ্ল্যান্ড এবং এটার 80%ই হচ্ছে বিনাইন হয় এবং তারও 80%ই প্লিওমরফিক এডেনোমা হয়। তো এটা আমরা হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিসে আমরা জানি। এরপরে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে কনফার্মেশনের জন্য। আমরা এফএনএসি করব। বায়োপসি কেন করব না? কারণ এই যে প্লিওমরফিক এডেনোমার একটা ফলস ক্যাপসুল থাকে, বায়োপসি করতে গেলে এই যে টিউমারটা সিডলিং হয়ে সেটা আশেপাশে সারাউন্ডিং যে হেলথি টিস্যু আছে সেটাকেও ইনভলভ করে ফেলতে পারে। আর কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? যদি হচ্ছে সেটা বিনাইন আমরা বুঝি তাহলে আমরা সিটি স্ক্যান করলেই হচ্ছে, কারণ এটা হচ্ছে চিপ। আর যদি আমরা সাসপেক্ট করি যে এটা মেলিগন্যান্ট তাহলে সেক্ষেত্রে আমরা এমআরআই করব, কারণ এতে সফট টিস্যু এবং নার্ভ ইনভলভমেন্ট ভালোভাবে বোঝা যায়। এখন আসি আমরা টাইপস অফ প্যারোটিডেক্টমি। আমাদের যখন সার্জারির কথা বলবে যে কী সার্জারি এখানে করবা, তখন আমাদের একটাই বলতে হবে, আর সেটা হচ্ছে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি উইথ প্রিজার্ভেশন অফ দ্য ফেশিয়াল নার্ভ। এই অপারেশনটাকে বলা হয় প্যাটেস অপারেশন, আর ইনসিশনটা হচ্ছে ব্লেয়ার ইনসিশন। ইনসিশন সম্বন্ধে আমরা পরে দেখব। এরপর বলতে পারি যে এখন তুমি বললা সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি, তাইলে আর কি কি প্যারোটিডেক্টমি রয়েছে? তখন আমরা হচ্ছে এই প্যারোটিডেক্টমির টাইপগুলো আমরা বলতে পারি। প্রথমে হচ্ছে এনিউক্লিয়েশন, যে টিউমারটা আছে শুধু সেটা নিয়ে আসবো, আশেপাশে হেলথি প্যারোটিড টিস্যু আছে সেটা হচ্ছে আনবো না, তাহলে সেটা হচ্ছে আগে করা হতো, এখন কিন্তু হচ্ছে এনিউক্লিয়েশন করা হয় না। তারপরে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি, শুধুমাত্র সুপারফিশিয়াল লুপ কাটলাম, ডিপ লুপ কিংবা নার্ভ এগুলো হচ্ছে রেখে দিই যদি, তাহলে এটাকে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি বলে। টোটাল কনজারভেটিভ প্যারোটিডেক্টমি, এটাতে আমরা সুপারফিশিয়াল এবং ডিপ লুপ দুইটাই নিয়ে আসি কিন্তু ফেশিয়াল নার্ভটা ইনটেক্ট রেখে আসি। টোটাল প্যারোটিডেক্টমি, এটাতে আমরা বোথ লুপ এবং ফেশিয়াল নার্ভ সবই হচ্ছে নিয়ে আসি। এটা সাধারণত মেলিগন্যান্ট কন্ডিশনে করা হয় যদি ফেশিয়াল নার্ভ ইনভলভ থাকে। রেডিক্যাল প্যারোটিডেক্টমি, এটার ক্ষেত্রে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড এবং আশেপাশের যে সারাউন্ডিং স্ট্রাকচার ইনভলভমেন্ট রয়েছে, তাছাড়া ফেশিয়াল নার্ভ এগুলোও কিন্তু আমরা নিয়ে আসি। আশেপাশের স্ট্রাকচার কী ইনভলভ হতে পারে? অ্যাঙ্গেল অফ ইয়ার লোবিউল অথবা এক্সটার্নাল অডিটরি ক্যানেল ও রেমাস অফ ম্যান্ডিবল। তাহলে এটুকু ছিল টাইপস অফ প্যারোটিডেক্টমি সম্বন্ধে। তো সবাইকে ধন্যবাদ। কমপ্লিকেশনস অফ প্যারোটিডেক্টমি সম্বন্ধে হচ্ছে আমরা নেক্সট পার্টে আলোচনা করব।